যত দোষ বাংলা ভাষায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে অত্যাচারের অভিযোগ তো আছেই, আর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল। পাশাপাশি জেলা থেকে শহর সড়ক যন্ত্রণার ছবিও রাখবো আপনাদের সামনে। বিরাটিতে জমা জলে শিশু মৃত্যুতে কিভাবে বাড়ছে ক্ষোভ, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু শুরুতেই এক নজরে বিষয়। মুখে ভাতের আগেই জমা জলের বলি একরত্তি শিশু এখনো ভাসছে বিরাটি। জমা জল নিয়ে মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে শহর থেকে জেলা, নিকাশি থেকে বেহাল রাস্তা। বিক্ষোভ দেখায় আজকে বিরোধীরা, সিপিএম থেকে বিজেপি। বেলঘড়িয়ায় দুয়ারে নৌকো প্রকল্পের দাবিতে এবার প্রতিবাদ সিপিএম দাবি করলো এবারে দুয়ারে নৌকো প্রকল্প হোক। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হলো ৮ জনকে। আর দিল্লি পুলিশ কি করলো, ধৃতদের থেকে নথি উদ্ধার করেও তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি দিল দিল্লি পুলিশ। কিন্তু বিতর্কটা কোন জায়গায়? বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। গত বছর একটা প্রাণ গেছে নিন্দাতে, এই জলমগ্ন এলাকায় এমপি রোডের উপরে। প্রত্যেক বছর এরকম কেন মার্কল খালি হবে, কেন মার্কল খালি হবে? সামনেই মুখে ভাত দেওয়ার কথা ছিল একরত্তির, কিন্তু পৃথিবীটাকে ভালো করে দেখার আগেই সব শেষ। উত্তর ২৪ পরগনার বিরাটিতে ঘরের ভিতরেই বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হয়েছে ৫ মাসের শিশুকন্যার। শোকে পাথর হয়ে গেছে পরিবার। আমার মেয়ে কোনোদিনও সকালবেলা ওঠে না, ৫:৩০টার সময় দাদাকে স্কুল, দাদা পরীক্ষা দিতে যাবে, উঠে বুড়োর সাথে খেললো। ওর বোন কোনোদিনও ওঠে না সকালবেলায়। শিশুকন্যার এই মর্মান্তিক পরিণতির পর ২ দিন হয়ে গেল, কিন্তু এলাকায় দুর্ভোগের ছবিটা এতটুকুও বদলায়নি। আমরা বহুবার ধরে পৌর প্রশাসনকে বলছি, পৌরপিতাদেরকে জানাচ্ছি যে রাস্তার এমন বেহাল অবস্থা যে লোকে হাঁটাচলা করতে পারছে না। সামনে দুখানা স্কুল রয়েছে, একটা কলেজ রয়েছে। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। এইখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তাদের বলবার চেষ্টা করেছি, কোথাও কিছু জলের উন্নতি হচ্ছে না। বামফ্রন্ট সরকারের আমলে জল হলেও এই জল দাঁড়িয়ে থাকতো না। যদিও জমা জল দুর্ভোগের পরিস্থিতির জন্য পূর্বতন সিপিএম কাউন্সিলরকে দায়ী করছেন স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সিপিএম পার্টিটার যে কাউন্সিলর যিনি ছিলেন দীর্ঘ বছর, পিডব্লিউডি সিআইসি ছিলেন, কেন জল নিকাশির ব্যবস্থা করে যায়নি? এটাও মাথায় রাখতে হবে, এটা দীর্ঘদিনের সমস্যা। বাংলায় বর্ষা আজকে তৃণমূলের আমলে হচ্ছে এমন নয়, এটা দীর্ঘদিন ধরেই যারাই শাসনে থাকে বর্ষার সময় রাস্তাঘাটের অবস্থা নিঃসন্দেহে পরিপূর্ণ থাকে জলে। কর্পোরেশনের মেয়র তখন প্রশান্ত চ্যাটার্জি, কলকাতার কর্পোরেশনের মেয়র তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কলকাতায় দেখেছি 10 দিন 15 দিন ধরে জল নামতো না। তো আমি সেটা বলছি না, 1 মাস ধরে ওই এলাকায় জল জমে রয়েছে। জলের পরিমাণটা 1 মাস ধরে যদি হয়, ঘরের অবস্থা দেখেছেন? বললে ভুল হবে না। আমি তো বলছি যে আমাদের দায়িত্ব, আমরা সরকারে আছি, আমাদের মানতে হবে। ফিরহাদ হাকিম বলছেন বাম আমলে 7 দিন থাকতো, এ তো 1 মাস ধরে জল। না, আমি আবারও বলছি ঠিক বিপরীতে ফিরহাদ বাবু, আমি অন্তত দেখেছি 1 মাস ধরে কলকাতায় জল জমে থাকে। দেখুন ঘরের ছবিটা দেখুন। এবং এখানেও যেটা ঘটেছে আমি আঙুল তুলবো না। এবার আপনারা কথা হচ্ছে উনি মিথ্যে কথা বলছেন। উনি কলকাতা অনেক পরে এসেছেন। আমি জন্ম থেকে কলকাতায় বড় হয়েছি। কলকাতায় বামফ্রন্ট সরকারের সময় 1 মাস জল জমতো না। ইনফ্যাক্ট একটা বামপন্থীদের বিরোধীরাও বলে যে বিকাশ ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তখন কলকাতার ড্রেনেজ সিস্টেমের আমূল সংস্কার হয়ে জল জমার সমস্যাটা মেটানো হয়েছিল। এটা বামফ্রন্টের অতি বড় বিরোধীরাও এটা বলে, বা ওই সময় বলেছেন, আপনারা সবাই জানেন। নিবে সেটা যে আলোচ্য বিষয় নয়। 2015 সাল থেকে বিরাটি পুরসভা তৃণমূলের বোর্ড, 2015 সাল থেকে, আজ 10 বছর হলো, এটা 2025 সাল। তারপরে কাউন্সিলর বলছে এই দোষটা নাকি বামফ্রন্টের, দায়টা নাকি বামফ্রন্টের। কারণ তোমরা কাজটা করে গেলে তাহলে ত্বরান্বিত হতে পারতো তৃণমূল কাউন্সিলর, তাই দাবি করছে। আমি বলছি 10 বছর ধরে এমন বোর্ড চালাচ্ছে যে বাচ্চাটার অন্নপ্রাশন হওয়ার কথা তার এখন শ্রাদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে ওদের সাফল্য। দেখো, আমি এর আগেও যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমি একটা কথা বলেছি, পশ্চিমবাংলায় আজকে কাজ করা না করার সঙ্গে ভোটের ফলাফল সম্পূর্ণ বিযুক্ত। যদি কোনো একটা, সে কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েত মেম্বার হতে পারে, মন্ত্রী হতে পারে, সে যদি জানে যে আমি কাজ করব কি না করব তার উপর নির্ভর করছে আমার পরের বার জেতা হারা, তাহলে সে একরকমভাবে কাজ করবে। আর সে যদি জানে যে আমি গুন্ডামি করে, মস্তানি করে আর পয়সা ছড়িয়ে একটার পর একটা ভোট পার করে নেব, তাহলে তাদের কোনো কাজ করার দায় থাকে না। এবং থাকে না বলেই এই একজন আমি দেখছিলাম ওখানকার যে নাগরিক বলছিলেন, তোমরাও খুব ভালো করে জানো, গত বছর আমরা আলোচনা করেছি ওই দমদমে জমা জলে বিদ্যুতের তার ঝুলছে, সেখানে ইলেকট্রিকিউটেড হয়ে 2 জনের মারা যাওয়া। তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো কাশীপুরের কাছে, একজন এরকমভাবে রাস্তায় মারা গেল। বর্ষা পশ্চিমবাংলায় সাধারণ মানুষের প্রাণ নেবে, আর তারপরে দায়
স্বীকার করার বদলে উল্টে যে মানুষ মারা গেছে তাকে বা তার পরিজনকেই দায়ী করবে তৃণমূল, যেরকম আজকে ওদের মুখপত্র বলেছেন কেন বাবা মা সতর্ক ছিল না। এখন সে এই বাচ্চাটার বাবা মা সতর্ক হওয়ার কথা ছিল নাকি মুখপত্র বাবা মা সতর্ক হওয়ার কথা ছিল আমি জানি না, কিন্তু কথাটা হচ্ছে যে এই আজকে এই জিনিস পশ্চিমবাংলায় ঘটছে, ওরাই আস্পর্ধা দেখাতে পারছে যে মারা গেছে উল্টে তার বাবা মাকে দায়ী করার। তার কারণটা জানে যে ওই বাবা মার চোখের জল তার অভিশাপে ভোটের ফল নির্ধারিত হবে না। সাধারণ মানুষ হিসেবে সত্যি এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে রাজনৈতিক চাপানুতো তাদের মতো করে চলতে থাকে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয় না, দুর্ভোগের শেষ হয় না, প্রাণ দিয়ে সেই মাসুল গুনতে হয়। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। যে 8 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহ করছে, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেননি, কিন্তু তৃণমূলের কোথায় আপত্তি বা অন্যান্য বিরোধীদের কোথায় আপত্তি যে বাংলাদেশি ভাষা কেন সেটা বলা হচ্ছে। আমি এখানেই শারদ বাবুর কাছে আসবো। শারদ দত্ত, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন এই চিঠিটা যেটা পাঠানো হয়েছে দিল্লি পুলিশের থেকে বঙ্গভবনের কাছে। সাবজেক্টটা দেখুন, ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেইনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং, এবং পরতে পরতে আমার ঠিক জানা নেই মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এরকম কোনো ভাষা আছে বুঝি? চিঠিটার প্রথম সাবজেক্টটা আপনি পড়লেন না, তারপরে যে চিঠির মূল বক্তব্য সেখানে কিন্তু লাস্ট লাইনটা উল্লেখ করবেন। আমি আসবো, কিন্তু আপনি বলুন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ মানে আমায় বলতে দিন। আপনি তো সঞ্চালক, আপনি সঞ্চালক, নিউট্রাল থাকলেই ভালো। তার মধ্যে যে চিঠিটার আছে লাস্ট প্যারাগ্রাফে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে যে বাংলাদেশি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে লেখা আছে তাদের তথ্য নথিপত্র, সেইটার অনুবাদের জন্য বঙ্গভবনে চিঠিটা দেওয়া আছে, লেখা আছে বাংলাদেশি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 1 2 নম্বর পয়েন্ট হচ্ছে 2024 সালে 1947 পর থেকে এই প্রথম একজন গুজরাটি প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে মান্যতা দিলেন ধ্রুপদী ভাষা হিসেবে। আচ্ছা, আমি শরৎবাবু আপনি যখন কথা বলেছেন মাঝখানে অন্যরা কেউ বলেনি, আশা করছি সেই সৌজন্য আপনিও বজায় রাখবেন। প্রথম কথা হচ্ছে মোদী সরকার যখন ধ্রুপদী ভাষার তালিকা প্রকাশ করেছিল তাদের প্রথমে বাংলা ছিল না, তারপরে তাই নিয়ে, এবং তার জন্য আমি মোদী সরকারকে দোষও দিচ্ছি না, এটা ঘটনা যে তার আগেও এটা ইনক্লুড করা হয়নি, কিন্তু তাই নিয়ে তারপরে বিক্ষোভ হয়, এই প্রশ্নটা ওঠে, বারবার করে ওঠে, এবং আমাদের রাজ্য সরকার থেকে তো বটেই এবং গোটা রাজ্যের মানুষ বলে। তারপরে অক্টোবর মাসে 2024 সালের আমার খুব ভুল না হলে নতুন লিস্ট প্রকাশ করা হয় যাতে বাংলা তার সঙ্গে অহমিয়া এবং পালি আমার যতদূর মনে পড়ছে এই 3টে ভাষাকে ইনক্লুড করা হয়। সুতরাং আমি প্রথমেই বলে দিচ্ছি মোদী এসে হঠাৎ করে ওনার ইচ্ছে হলো আর বাংলাকে ইনক্লুড করে দিলেন, ব্যাপারটা অতটা সহজ নয়। দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি যে আমি অভিনন্দন জানাচ্ছি প্রথমে দিল্লি পুলিশকে যে কিছু কাগজ বাজেয়াপ্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাংলাকে অনুবাদ করতে চেয়ে ওরা উদ্যোগ নিয়েছে। তার কারণটা হচ্ছে আপনাদের মনে থাকবে অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরে ওর যে জবানবন্দি দিয়েছিল বাংলায়, 2 বছর ধরে নাকি সিবিআই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেনি বলে ট্রান্সলেশনের অভাবে তারপরে একটা সময় অনুব্রত মণ্ডল বেল পেয়ে গেল। এবার যন্ত্রপক্ষে উদ্যোগটা নিয়েছে ট্রান্সলেট করানো, তার জন্য ওদেরকে হচ্ছে শুভনন্দন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে এবার যে প্রসঙ্গটায় আসছি বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই, আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশি ভাষায় নয়। আমার ভারতকে এতগুলো অস্কার এতগুলো নোবেল যারা এনে দিয়েছেন তারা কেউ বাংলাদেশি ভাষা এনে দেননি। সত্যজিৎ রায় বাংলাদেশি ভাষায় সিনেমা বানিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি ভাষায় কবিতা লিখে নোবেল এনে দেননি। এমনকি প্রধানমন্ত্রী পশ্চিমবাংলা এসে যখন চোলাই চোলাই বাজবে জয়ের বেদি বলে পরের লাইনটা তো আমি বলতেও পারবো না ক্যামেরার সামনে, এইগুলো যখন বলেন তখন প্রধানমন্ত্রী বাংলাদেশি ভাষায় বলেন না, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষায় কথা বলেন যে ভাষাটা হচ্ছে বাংলা। কিন্তু আমি এখানে না এইটার মধ্যে দিল্লি পুলিশ কি করেছে না করেছে বা এর মাধ্যমে আমাদের ভাষাটা কতটা অপমানিত হয়েছে সেগুলো বলা হয়েছে, সারাদিন ধরে বলা চলছে। আমি সেই তার মধ্যে না গিয়ে আমি আরেকটা কথা এখানে বলতে চাই, তা হচ্ছে আমার মনে হয় সমস্যাটা আর অনেক গভীর। মুশকিল হচ্ছে দিল্লি পুলিশের তো যারা রিক্রুটেড আছে আমরা জানি সবাই মূলত হরিয়ানা এবং উত্তরপ্রদেশের, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের লোকজন। আসলে এরা না বড়ই হয়েছে ছোটোবেলা থেকে এইটা জেনে যে হিন্দি রাষ্ট্রভাষা ভারতের, এবং বাংলা তামিল অহমিয়া থেকে শুরু করে এই বিভিন্ন ভাষার মানুষজন ভারতের হচ্ছে সেকেন্ড গ্রেড সিটিজেন। আমরা ওদের দয়ায় ভারতে আছি এবং হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, হিন্দি হচ্ছে ভারতের জাতি পরিচয়ের স্মারক, হিন্দি হিন্দু হিন্দুস্তান হচ্ছে ভারতের পরিচিতি, এবং এখানে বাংলা ভাষা মানে হচ্ছে বাংলাদেশি ভাষা, তামিল মানে হচ্ছে শ্রীলঙ্কার ভাষা, সো অ্যান্ড সো ফোর্থ। এরপর হয়তো বলবে পাঞ্জাবি হচ্ছে পাকিস্তানের লাহোর অঞ্চলের ভাষা। এইটা সমস্যাটা হচ্ছে, এবং আমি এখানেও বলছি শরৎবাবুর সাথে এখানে আমি কিছুটা একমত হয়েই বলছি যে এই সমস্যাটা আজকে একদিনের সমস্যা নয়। এই যে হিন্দি হেজিমনিতে আমাদের দেশ এত বছর ধরে চলেছে, চালানোর চেষ্টা হয়েছে, এবং আমি খুশি শরৎবাবু এই কথাটা বললেন যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, আমি ওনাকে ওয়েলকাম করছি। কিন্তু মুশকিল হচ্ছে অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপির মন্ত্রীকেও আমরা গত কয়েক বছরে বলতে শুনেছি, কেউ দাবি করেছে হিন্দিকে রাষ্ট্রভাষা তকমা দিতে হবে, আবার অমিত শাহ এমনকি দাঁড়িয়ে এই কথাও বলেছেন যে সব ভাষা সম্মান থাকবে কিন্তু হিন্দি হচ্ছে ভারতের পরিচয়, হিন্দি ভাষাকে আমাদেরকে প্রমোট করতে হবে। এই যে একটা মানে
উত্তর ভারত কেন্দ্রিক একটা রাজনীতি ভারতে চলে এসছে এত বছর ধরে, তার আমার মনে হচ্ছে এটা একটা বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে, কিন্তু খুব অপমানজনক। আমি বিজেপি নেতাদের কাছেও আবেদন করব যে আপনারা তো বিজেপি জয়েন করেছেন, আপনারা কেউ তো দিল্লি পুলিশ জয়েন করেননি, অতএব বিজেপি আপনি বিজেপি করুন, বিজেপি নেতা থাকুক, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি নেতাদের কাছে আবেদন করব আমরা যা প্রতিবাদ করছি কিন্তু আপনারা দয়া করে অমিত শাহর কাছে আবেদন করুন যেন দিল্লি পুলিশের এই অফিসার বা কয়েকজন অফিসারের শাস্তি হয়, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার জন্য যেন দিল্লি পুলিশের এই অফিসারদের শাস্তি হয়। এবার শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষ নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গে এর দ্বিগুণ নাম বাদ যাবে। আর ইতিমধ্যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। যতরূপ এই রাজ্যে কি বিরোধীদের স্লোগান কম পড়েই আছে? মানে 2001-এ তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। না দেখুন 2001-এ তৃণমূলের স্লোগান ছিল না, ওটা বাংলাদেশে না একই ছিল, বাংলাদেশ স্লোগান না আমারও ভুল। 2021 বিধানসভা ভোটে চোরেদের পার্টি গরু চুরি করে কয়লা চুরি করে সেরকম বাংলাদেশ থেকে স্লোগান জয়। আপনি থামুন তো, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন, ভাড়ামো করবেন না, মাঝখানে কথা বলবেন না, সবার মাঝে আপনার মাঝখানে কথা বলেছেন, কি অসভ্যতা হচ্ছে এটা? সুতরাং চোরেদের পার্টি স্লোগানে চুরি করেছে, ভালো করেছে। এবার কথাটা হচ্ছে যে দেখুন আমি একটা কথা বলি, এখানে রাজ্যের ভোটার লিস্টের কাজ আলটিমেটলি কেন্দ্র ডিরেকশন পাঠাক যাই পাঠাক না কেন ইসিআর হয়ে করবে রাজ্যের অফিসাররা, যে অফিসাররা আমরা জানি কার অনুগত, কিছু ক্ষেত্রে আইনের বাইরে গিয়েও কার অনুগত। আমি পরিষ্কার কথা একটা এখানে বলছি, ডেড ভোটারের নাম এবং মাল্টিপল এন্ট্রি যেগুলো সেগুলো অবশ্যই বাতিল হওয়া উচিত, কিন্তু তার জন্য এসআইআর লাগে না, এইটা বাতিল হওয়ার প্রক্রিয়া এমনিই আছে এবং নিয়মিত সে বাতিল হয়ও। চাইলে ইলেকশন কমিশন আরও জোরের সঙ্গে সেটা করতেই পারতো, সেখানে কেউ আপত্তি করতো না। কিন্তু তার বাইরে যে ধরনের ডকুমেন্ট চেয়ে এখন এসআইআর বিহারে করা হয়েছে এবং এখানে করা হবে বলে বলা হচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গে যদি আরএসএস এর তলায় তলায় বোঝাপড়া না হয় তাহলে আমি বলে দিচ্ছি বিহারে যেটা সম্ভব সেটা পশ্চিমবাংলায় সম্ভব না, কারণ এইখানে সরকারটা বিজেপির হাতে নেই। এবার যদি তলায় তলায় যদি এরকম দেখা যায় যে পশ্চিমবাংলায় প্রচুর নাম এই ক্রাইটেরিয়া কাগজ জমা দিতে পারছে না, এই অচিলায় বাদ হয়ে গেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে ধর্মতলায় মিটিং মিছিল করছে না, দিল্লি গিয়ে ধর্ণা দিচ্ছেন, তাহলে বুঝবেন যে এইটাও হচ্ছে তলে তলে কথা হয়ে গেছে, ওপর ওপর রাজনীতি চলছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না চান তাহলে বাদ যাবে না, নাম বাদ যাবে না। হচ্ছে সেই অঙ্কের উপর